আজকে আমরা কবি জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতাটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। কবিতাটি দ্বাদশ শ্রেণীর পাঠ্য। তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মন দিয়ে দেখো আশা করি উপকৃত হবে। কবি পরিচিতি। 1899 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি অধুনা বাংলাদেশের বরিশাল শহরে জন্মগ্রহণ করেন কবি জীবনানন্দ দাশ। তাকে রবীন্দ্র পরবর্তী যুগের শ্রেষ্ঠ কবি বলা হয়। তিনি অসংখ্য কাব্যগ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী প্রভৃতি। এছাড়াও বেশ কয়েকটি উপন্যাস ও ছোট গল্পও তিনি রচনা করেন। তবে একজন কবি হিসেবেই তিনি বেশি সমাদৃত। 1854 খ্রিস্টাব্দের 22 অক্টোবর মর্মান্তিক ট্রাম দুর্ঘটনায় কবির জীবনাবসান ঘটে। এবার আসি কবিতার উৎসে। শিকার কবিতাটি প্রথম প্রকাশিত হয় বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায়। পরবর্তীকালে মহাপৃথিবী কাব্যগ্রন্থে কবিতাটিকে স্থান দেওয়া হয়। এরপরে 1377 বঙ্গাব্দে বেঙ্গল পাবলিশার্সের প্রকাশনায় প্রকাশিত জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থে শিকার কবিতাটি অন্তর্ভুক্ত করা হয়। কবিতার আলোচনায় আসবে এবার। কবি জীবনানন্দ দাশ তার শিকার কবিতায় বন্য প্রকৃতির কোনো এক ভোরের রূপ সৌন্দর্যকে অতি সুন্দরভাবে পাঠকের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। কবিতায় আসছি। ভোর, অর্থাৎ এখানে ভোর বলতে একটা ভোরের সৌন্দর্যকে, ভোরের রূপকে এখানে বর্ণনা করেছেন, তাই তিনি ভোর দিয়ে শুরু করেছেন, ভোর লেখাটা দিয়ে। আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। কবি ভোরবেলার আকাশের রঙকে ঘাস ফড়িংয়ের মতো কোমল ও নীল বলেছেন। আকাশের কোমল নীলিমার গভীরতা ও ব্যাপ্তিকেই এই বর্ণনার মধ্য দিয়ে তুলে ধরতে চেয়েছেন কবি। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। কবি এখানে পেয়ারা এবং নোনা গাছের রঙকে টিয়া পাখির পালকের সবুজ রঙের সাথে তুলনা করেছেন। নোনা গাছ বলতে আতা জাতীয় ফল বিশেষের গাছকে বোঝানো হয় নোনা গাছ। তারপরে একটি তারা এখন আকাশে রয়েছে। এখানে ধরো একটি তারা এখন বলতে ভোরবেলার কথা কবি বুঝিয়েছেন। একটি তারা এখন আকাশে রয়েছে, তাহলে কোন তারাটির কথা কবি এখানে বলেছেন? রাত্রি ও দিনের সন্ধিক্ষণে পূব আকাশে যখন ভোরের আলো ফোটে তখনও কিন্তু সেই আকাশের বুকে জ্বলজ্বল করতে থাকে রাতের শেষ তারা, যেটিকে আমরা শুকতারা বলি। তাহলে একটি তারা এখন আকাশে রয়েছে বলতে রাতের শেষ শুকতারাটাকে কবি বুঝিয়েছেন। পারাগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মোদির মেয়েটির মতো। গোধূলি মোদির মেয়ে বলতে কি বোঝানো হয়েছে, কি বোঝাতে চেয়েছেন কবি? গোধূলি মোদির মেয়ে বলতে পাড়াগাঁয়ের বাসর ঘরে থাকা লজ্জাবনতা কুণ্ঠিতা মেয়ে, অর্থাৎ পাড়াগাঁয়ের বাসর ঘরে, প্রথম বাসর ঘরে থাকা যে লজ্জাবনতা মেয়ে, লজ্জায় আবৃত যে মেয়েটি, তাকে কবি বলেছেন গোধূলি মোদির মেয়ে। অর্থাৎ সেই বাসর ঘরে থাকা যে গোধূলি মোদির মেয়ে, তার সঙ্গে তারাটির তুলনা করেছেন কবি। তারপরে কবি কি বলেছেন? কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল, হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। দেখো কি সুন্দর উপমা দিয়েছে কবি। প্রথমে কবি বলেছেন গ্রামের নববিবাহিত বধূর বাসর ঘরের সবচেয়ে গোধূলি মোদির মেয়েটির সঙ্গে তারাটির তুলনা করেছেন প্রথমে। তারপরে কি বলেছেন কবি? হাজার বছর আগে এক রাতে মিশরের এক মানবী তার বুকের থেকে যে মুক্তা কবির নীল মদের গ্লাসে রেখেছিল, তার মোহময়তার সঙ্গে কবি তারাটির তুলনা করেছেন। কি সুন্দর উপমা দিয়েছেন কবি। এখানে দেখো, মিশর বলতে আফ্রিকা মহাদেশের একটি দেশ, সেই দেশটি ইজিপ্ট নামেও পরিচিত। আর মিশরের মানুষই বলতে মিশর দেশীয় কন্যাকে কবি বুঝিয়েছেন। তারপরে আসছি। হিমের রাতে শরীর ওম রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, মোরগ ফুলের মতো লাল আগুন। দেখো এখানে ওম অর্থাৎ উষ্ণ রাখার জন্য,
হিম মানে শীতল, দেশওয়ালি বলতে দেশীয় লোকদের কথা বলা হয়েছে, যারা নাগরিক জীবনের স্পর্শরহিত যে মানুষগুলো, প্রান্তিক মানুষের কথা এখানে বোঝানো হয়েছে। কবি বলতে চেয়েছেন শীতের রাতে শরীরকে অর্থাৎ উষ্ণ রাখার জন্য দেশওয়ালিরা কি করছে, সারা রাত মাঠে যে আগুন জ্বেলে রেখেছিল সেই আগুনকে কবি মোরগ ফুলের লাল রঙের সাথে তুলনা করেছেন। আর আগুন জ্বালাবার জন্য ব্যবহৃত শুকনো অশ্বত্থ পাতাগুলি, অশ্বত্থ যে পাতাগুলি রয়েছে এখনও কিন্তু পুড়ে ছাই হয়নি, অর্থাৎ ভোর হয়ে গেছে কিন্তু সেই শুকনো অশ্বত্থ পাতাগুলি এখনও অবশিষ্ট রয়েছে। তাই কিন্তু কবি বলেছে আগুন এখনও জ্বলছে, শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনও আগুন জ্বলছে তাদের, কবি বলেছেন। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর। কবি কি বলেছেন, সূর্যের আলোয় তার রং আগে ছিল কুমকুমের মতো অর্থাৎ কুসুমের মতো, কিন্তু এখন তার রং হয়েছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। আবার বলছি লাইন দুটো, সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। তাহলে সেই আগুনের রং আগে কীরকম ছিল, সূর্যের আলোর মতো, সূর্যের আলোয় তার রং লাগছিল কুসুমের মতো, কিন্তু সূর্য ওঠার পরে তার রং বদলে গেছে, তার রং হয়েছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো তার রং হয়ে গেছে। তারপরে বিবর্ণ বলতে এখানে বর্ণহীন, আর মোরগ ফুল বলতে দেখো, মোরগ ফুল বলতে মোরগ ফুল বলতে লাল বর্ণের এক ধরনের ফুল, সেটাকে আমরা মোরগ ফুল বলি। তারপরে কি বলছে, সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। খুব সুন্দর বলেছে, সকালের আলোয় টলমলে শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো যেন ঝিলমিল করছে, কবি বলেছেন। টলমল বলতে এখানে দোলায়মান, দুলছে এমন। তারপরে আবার ভোর, আবার ভোরের অন্য একটি বর্ণনা দিয়েছেন, ভোরের দুটো বর্ণনা দিয়েছেন। এবার একটি প্রাকৃতিক সৌন্দর্যের কবি বর্ণনা দিলেন, প্রথম ভোরের যে বর্ণনা, তারপরে দ্বিতীয় আবার ভোরের বর্ণনা করেছেন। সেখানে কবি কি বলতে চেয়েছেন, সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে। দেখো, কবিতার চতুর্থ স্তবকে ভোর শব্দটি ব্যবহারের মধ্য দিয়ে কবি কিন্তু অরণ্য নাটকের কেন্দ্রীয় চরিত্র বাদামি হরিণের উপস্থিতি উল্লেখ করেছেন। এখানে একটা হরিণ এসছে, হরিণ এতক্ষণ হরিণ ছিল না, কিন্তু দ্বিতীয়বার যখন ভোর কথাটা এসেছে সেখানে কিন্তু একটা হরিণের উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং একটা চিতাবাঘিনীর উপস্থিতিও লক্ষ্য করছি। তারপর কবি কি বলতে চেয়েছেন দেখো, সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে বলতে এখানে কবি বলতে চেয়েছেন সারা রাত ধরে একটি সুন্দর বাদামি হরিণ নিজেকে চিতাবাঘিনীর হাত থেকে বাঁচিয়ে চলছিল। নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে কিভাবে নিজেকে বাঁচিয়েছিল, সে নক্ষত্রহীন আধার রাতে সুন্দর বাদামি হরিণটি চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য সুন্দরবন, সুন্দরী গাছ এবং মেহগনির অন্ধকারে অর্জুন বনেও ঘুরছিল। মেহগনির মতো অন্ধকার বলতে, মেহগনির মতো অন্ধকার বলতে কবি বুঝিয়েছেন গভীর অন্ধকারকে এখানে বোঝানো হয়েছে। হরিণটি মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে ভোরের জন্য অপেক্ষা করছিল। কারণ কেন অপেক্ষা করছিল? কারণ সে জানতো ভোরের ঝলমলে আলোতেই তার এই প্রচেষ্টার অবসান ঘটানো সম্ভব হবে। অর্থাৎ নিজেকে এই যে চিতাবাঘিনীর হাত থেকে আত্মরক্ষার জন্য যে চেষ্টা, ভোরের আলো ফুটলেই কিন্তু তার এই চেষ্টাটা সফল হবে, এটা কবি এখানে বলতে চেয়েছেন। সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। তাহলে কেন ভোরের জন্য অপেক্ষা করছিল? কারণ হরিণটি জানতো যদি ভোর আসে, ভোরের আলো ফুটলেই কিন্তু সে তার এই যে আত্মরক্ষার প্রচেষ্টা, চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে রক্ষা করার যে প্রচেষ্টা, সেটা সফল হবে ভোর এলেই। তারপরে দেখো লাইন বলেছে, এসেছে সে ভোরের আলোয় নেমে। কে ভোরের আলোয় নেমে এসেছে? সেই সুন্দর বাদামি রঙের হরিণটি।
এখানে কবি বলতে চেয়েছেন সুন্দর বাদামি রঙের হরিণটি সারা রাত ধরে সুন্দরী ও অর্জুনের অন্ধকারে বনে ঘুরে ঘুরে চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে রক্ষা করেছে। সূর্যের প্রথম আলোয় সে যেন নবজন্ম পেয়েছে, অর্থাৎ চিতাবাঘিনী তাকে শিকার করতে পারেনি, তাই যেন সে নতুন জন্ম লাভ করেছে। তাই হরিণটি যেন তার তীব্র উচ্ছ্বাস প্রকাশ করবার জন্য ভোরের আলোয় নেমে এসেছে। কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এখানে দেখো কবি বলতে চেয়েছেন কচি লেবু পোতার সঙ্গে সবুজ সুগন্ধি ঘাসের তুলনা করেছেন কবি। সারা রাত হরিণটি আত্মরক্ষার কাজে ব্যস্ত থাকায় সে কিন্তু এখন ভীষণ ক্লান্ত ও ক্ষুধার্ত, তাই ভোরের আলোয় সে বাতাবি লেবুর পাতা খেয়ে খিদে নিবারণ করছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামল, ঘুমহীন ক্লান্ত বিহবল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। ভীষণ সুন্দর কথা বলেছে কবি। দেখো, তীক্ষ্ণ শীতল বলতে তীব্র ঠান্ডার কথা এখানে বলা হয়েছে। দেখো, হরিণটি ছিল তীব্র ক্ষুধার্ত ও ক্লান্ত এবং ঘুমহীন, তাই তার সেই ক্লান্ত ক্ষুধার্ত এবং ঘুমহীন শরীরটাকে তরতাজা করার জন্য হরিণটি কিন্তু নদীর ঢেউয়ে শীতল ঢেউয়ে নেমেছিল। অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য। ভীষণ সুন্দর কথা বলেছে এখানে। দেখো, রাতের শেষ ঝলমলে ভোরের সূচনায় বন থেকে বেরিয়ে হরিণটি নদীর জলে স্নান করতে নেমেছিল। কেন নেমেছিল? কারণ সে চেয়েছিল সারা রাত ধরে চিতাবাঘিনীর হাত থেকে আত্মরক্ষা করতে গিয়ে তার মধ্যে ক্লান্তি এসে গিয়েছিল। সে কিন্তু নদীর জলে নেমে স্নান করে সারা রাতের ক্লান্তি ধুয়ে একটা তরতাজা নতুন জীবন পেতে চেয়েছিল। তারপরে কি বলছে? এই নীল আকাশের নীল সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে সাহসে, স্বাদে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য। ভীষণ সুন্দর উপমা দিয়েছে কবি। দেখো, এখানে কবি বলতে চেয়েছেন সারা রাত ধরে হরিণটি আত্মরক্ষা করতে চেষ্টা করেছে এবং তাতে সে সফল হয়েছে। সফল হয়ে হরিণটি যেন নতুন করে আবার জীবন লাভ করেছে, সে যেন আবার নবজীবন পেয়েছে। এই নতুন জীবনের প্রাণের তীব্র উচ্ছ্বাস লাভ করবার জন্য সে যেন নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠেছে এবং এভাবেই সে চেয়েছিল অন্যান্য হরিণীদের চমক লাগিয়ে দিতে। তাই সে তার শরীরী বিভঙ্গে, মাদকতায়, মোহবিষ্টতায় ও চঞ্চল চপলতায় জীবনী শক্তিতে যেন জেগে উঠেছিল। সেই কথা কিন্তু লাইন দুটির মধ্যে কবি বোঝাতে চেয়েছেন। তারপরে দেখো, নেক্সট প্যারায় কবিতাটি একটা অন্যদিকে আবার বাঁক নিচ্ছে। একটা অদ্ভুত শব্দ, কবি একটা শব্দ পেলেন, সেটাকে কবি অদ্ভুত শব্দ বলেছেন। কেন কবি একটা অদ্ভুত শব্দ বলেছেন? কারণ শব্দটি কবির কাছে ছিল অপরিচিত, তাই কবি শব্দটিকে কিন্তু অদ্ভুত বলেছেন। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। খুব সুন্দর বলেছে। দেখো, মচকা ফুল বলতে এখানে লাল বর্ণের একটা ফুলকে মচকা ফুল বলা হয়। সারা রাত চিতাবাঘিনীর কাছ থেকে আত্মরক্ষা করে হরিণটি যখন বন্য নদীর জলে স্নান করছিল, তখনই কিন্তু আড়াল থেকে শিকারীদের বন্দুকের গুলি তাকে বিদ্ধ করে। তাকে বিদ্ধ করার ফলে তার বুকের রক্তে নদী কিন্তু রক্তিম হয়ে ওঠে। তাই কবি বলেছেন নদীর জল হয়ে ওঠে মচকা ফুলের পাপড়ির মতো লাল। তারপরে কি বলছে কবি? আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। দেখো, এখানে কিন্তু দ্বিতীয়বার আগুন জ্বলল। প্রথমবার কবি আগুন জ্বলার কথা বলেছে, সেখানে কেন আগুন জ্বলেছে? গ্রামের প্রান্তিক মানুষরা, দেশওয়ালি মানুষরা, তারা সারা রাত তাদের শরীরটাকে উষ্ণ রাখার জন্য, শীতের শরীরটাকে উষ্ণ রাখার জন্য সারা রাত মাঠে আগুন জ্বালিয়ে রাখে। এবার দ্বিতীয়বার আগুন জ্বালানোর কথা আবার বলা হয়েছে। এবার কেন আগুন জ্বালানো হলো?
এই আগুন জ্বালানোর মধ্য দিয়ে কিন্তু কবি শিকারী মানুষের লোলুপতার কথা তুলে ধরতে চেয়েছেন। কারণ সেই যে হরিণটি চিতাবাঘিনীর কাছ থেকে বেঁচে ফিরেছিল, ভোরবেলায় যে স্নান করতে গিয়েছিল, তাকে কিন্তু হত্যা করা হয়েছে, তাকে কিন্তু গুলিবিদ্ধ করা হয়েছে। আর তার মাংসই রান্নার জন্য আবার আগুন জ্বালানো হয়েছিল। সেই আগুনে তৈরি হয়ে এসেছিল উষ্ণ লাল হরিণের মাংস, সে কথাই কবি কিন্তু এখানে বলেছে। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরানো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা। এখানে দেখো কবি বলেছেন নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে টেরিকাটা মানুষগুলো সিগারেটের ধোঁয়া, সিগারেটের সুকটান দিতে দিতে ধোঁয়া ওড়াচ্ছে এবং শিশির ভেজা গল্প বলছে। এখানে টেরিকাটা বলতে নাগরিক জীবনে অভ্যস্ত ভোগী মানুষদের কথা বলা হয়েছে। তারা নির্বিচারে সিগারেটের ধোঁয়া উড়িয়ে হত্যাকাণ্ডে মেতে উঠেছিল। কবি এখানে সেই অমানবিক মানুষের কথা বলেছে। তারপরে শেষ লাইনে আসছি, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম, নিস্পন্দ, নিরপরাধ ঘুম। এলোমেলো কয়েকটা বন্দুক, এই কথাটির মধ্য দিয়ে কবি বন্দুকের ট্রিগার, অভ্যর্থ লক্ষ্য, বুলেটের তীব্রতা কিন্তু বোঝাতে চেয়েছেন। আর নিস্পন্দ, নিরপরাধ ঘুম বলতে নিরপরাধ হরিণটির কথা বলা হয়েছে। যে হরিণটিকে ওরা শিকার করলো, হরিণটির কিন্তু কোনো অপরাধ ছিল না, তাই সে নিরপরাধ। তবু তাকে হত্যা করলো শিকারীরা, তাই হরিণটির মৃত্যু ঘুমকে নিরপরাধ বলা হয়েছে। কবি এখানেই কবিতাটি শেষ করেছেন। দেখো কবিতাটির মধ্য দিয়ে কবি আমাদের নাগরিক সভ্যতার অমানবিক রূপটি কিন্তু ভীষণ সুন্দরভাবে তুলে ধরেছেন। এখানেই কবিতাটি শেষ। এরপরে আমি নিশ্চয়ই অন্য একটি ভিডিওতে আসব কবিতার প্রশ্নোত্তর আলোচনা নিয়ে। আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ এ পর্যন্তই।